তান্না কলেজে এসে কল করেছে, কিন্তু ও কল ধরেনি। তাই অনেকক্ষণ ধরে ট্রাই করেছে, তবুও কল ধরেনি। এবার তান্নার অনেক টেনশন হচ্ছে তাহমিনার জন্য। ও তো আগে কখনো এমন করেনি, তাহলে আজ কি হলো ওর? এসব ভাবতে ভাবতে তাহমিনা এসে দাঁড়ায় তানহার সামনে আর বলতে থাকে, সরি সরি দোস্ত, একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, আর গাড়িতে ছিলাম, তাই কল এসেছিল, শুনতে পাইনি। সরি। তোর সরি তুই তোর কাছে রাখ, লাগবে না আমার তোর সরি। আমার কতটা টেনশন হচ্ছিল জানিস তুই? জানবি বা কী করে? আমি টেনশন করলে তোর কি? তোর তো কিছুই না। তাহমিনা কাঁদো কাঁদো মুখ করে তানহাকে বলে, সরি দোস্ত, এই যে কান ধরছি, আর এমন হবে না। এবার লাস্টবারের মতো মনে করে ক্ষমা করে দে। তাহমিনা কাঁদো কাঁদো মুখ করে কানে ধরে তান্নাকে সরি বলায় তান্না হু হু করে হেসে দেয়। তারপর হাসতে হাসতে তান্না তাহমিনার পিঠে চাপড় মারতে মারতে বলে, হয়েছে। আমার অ্যাক্টিংয়ের দোকান, এবার অ্যাক্টিং বন্ধ কর, আমি আর হাসতে পারছি না। এই তো তুই হেসেছিস, তাহলে আর তোর রাগ নেই। এবার চল ক্লাসে যাই। আচ্ছা চল। ক্লাসে যেতে যেতে তাহমিনা তানহাকে বলে, আচ্ছা তানহা, তোর এত সাহস কবে থেকে হলো রে? পরশুদিন তুই কি করে কলেজের মালিকের নাতিকে থাপ্পড় মেরে দিলি বোন? তোর এত সাহস কোথা থেকে এলো? তখন অন্য সময় তো ছেলেদের সাথে কথা বলতেও ভয় পাস, আর কাল কিনা ডিরেক্ট থাপ্পড়। ইয়া বোন ইয়া। আসলে পরশু আমার কি হয়েছিল আমি নিজেই জানি না। সবার সামনে প্রপোজ করায় আমি নার্ভাস ছিলাম, তো তাই ভুল করে থাপ্পড়টা মেরে দিয়েছি। আচ্ছা, উনি তো তোকে হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল, তারপর কি হয়েছিল? তোর সাথে কি কিছু করেছিল? উনি তো অনেক রেগেছিল তখন, মনে হচ্ছিল যেন তোকে নিয়ে মেরেই ফেলবে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তাহমিনা কিছুক্ষণ কি একটা ভাবলো, তারপর তান্নাকে বলে, আচ্ছা, উনি কি তোকে মেরেছে? তান্না তাহমিনার কথা শুনে মনে পড়ে যায় ওই দিনের ঘটনা। ভয়ে তান্না ঢোক গেলে ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায়। তাহমিনা তান্নার দিকে তাকিয়ে বলে, কী রে তানহা, এমন ঘামছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে? পানি খাবি? তান্না তাহমিনাকে বুঝতে দেয় না ও ভয় পাচ্ছে। ও ওর কপালের ঘাম মুছে তান্না থেকে পানির বোতল নিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে ঢকঢক করে বোতলের পানিটা খেয়ে নেয়। তারপর তাহমিনাকে বলে, দোস্ত, আমার আজ ভালো লাগছে না। আজ আর ক্লাস করব না, আমি বাড়ি যাব। তাহমিনা বুঝতে পারে না হঠাৎ তান্নার কি হলো। ও ভাবে হয়তো তান্নার শরীর খারাপ লাগছে, তাই চলে যেতে চাইছে। তাই তাহমিনা আর কিছু বলে না। তাহমিনা তান্নাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেয় আর নিজেও বাড়ি চলে যায়। তান্না চলে গেছে, তাই ওর একা একা ক্লাস করতে ভালো লাগছে না তান্নাকে ছাড়া। সন্ধ্যার পর তাহমিনা তান্নাকে কল করে আর জিজ্ঞেস করে, তোর শরীর এখন কেমন আছে তানহা? তুই ঠিক আছিস তো? তখন ওভাবে চলে এলি। হ্যাঁ রে, আমি ঠিক আছি। তখন আমার একটু অসুস্থ লাগছিল, তাই চলে এসেছিলাম। তান্না সত্যিটা বলে না তাহমিনাকে। ও শুধু শুধু এসব বলে অধীরকে সবার কাছে খারাপ বানাতে চায় না। যেহেতু কিছুদিন পরই অধীরের সাথে ওর বিয়ে, আর আগে থেকে সবাই যদি জানে অধীর ওর সাথে কি করেছে, তাহলে ওর বাবা মা প্রথমে বিয়েটাই ভেঙে দেবে। আর যেহেতু অধীর বলেছে বিয়ের জন্য সবাইকে বলে বিয়ে ঠিক করিয়েছে, এখন বিয়েটা ভেঙে গেলেও রাগে ও না জানে কি কি না কি করে ফেলে, বলা যায় না। এসব ভেবে তান্না সবার থেকে ওই দিনের বিষয়টা এড়িয়ে যায়। আচ্ছা তানহা, তখন বললি না তো, ওই কলেজ মালিকের নাতি ওই দিন তোকে নিয়ে গিয়েছিল কেন? তারপর কি হয়েছিল? তান্না বলে, আসলে উনি আমার মামাতো ভাই, আর কলেজ মালিক আমার নানা ভাই। আর ওই দিন উনি আমাকে টেনে নিয়ে যান, পরে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেন, আর সবাই মিলে আমার আর ওনার বিয়ে ঠিক করে। আগামী শুক্রবার আমাদের বিয়ে। কি কি বলছিস তুই? তোর বিয়ে? তাহমিনা যেন আকাশ থেকে পড়ে তান্নার কথা শুনে। ঠিক বলছি। আচ্ছা এখন রাখি, কাল কথা হবে দোস্ত। বলেই ফোন কেটে দেয়। তাহমিনা যেন এখনো এখনো শকে আছে তান্নার কথা শুনে। ও হা করে ফোন কানে নিয়ে এক জায়গায় বসে আছে। তখন তাহমিনার বোন আসে ওর রুমে আর এসে তাহমিনাকে বলে, কি রে আপু, কানে ফোন নিয়ে হাঁ করে এমন বসে আছিস কেন? তো আমার কথায় তাহমিনা যেন হুঁশে ফেরে আর বলে, না রে, আসলে এমন একটা কথা শুনেছি যে কিছুক্ষণের জন্য অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম। হেসে এসে চলে যায় অন্য রুমে। রাত 2টা বাজে।
ব্যালকনির দরজা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে চলেছে, আর সেই বাতাস এসে তান্হার শরীরে লাগছে। তাই কিছুটা ঠান্ডা অনুভব করে গুটিসুটি মেরে শুয়ে থাকে। আর কেউ একজন তান্হার এমন গুটিসুটি মেরে শুয়ে থাকা দেখে চোখ মেলে তাকিয়ে থাকে। হালকা আলোয় দেখতে থাকে তার মায়াবিনীকে, কেমন বাচ্চাদের মতন শুয়ে আছে তার মায়াবিনী। তানহার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অধীর ওর তর্জনী আঙুল ছোঁয়ায় তানহার গালে। এইভাবে দুই গালে আঙুল ছোঁয়াতে ওর আঙুল চলে যায় তান্নার ঠোঁটে। অধীর তাকিয়ে থাকে তান্নার ঠোঁটের দিকে। কি সুন্দর গোলাপি ছোট ছোট ঠোঁট। অধীর যেন হারিয়ে যাচ্ছে তান্নার গোলাপি কোমল ঠোঁটে। নেশা ধরিয়ে দিচ্ছে অধীরের। অধীরকে কাছে টানছে ওই ঠোঁট দুটো। অধীরের ইচ্ছে করছে এক্ষুনি তান্নার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে। অধীর আস্তে আস্তে এগিয়ে যায় তান্নার ঠোঁটের দিকে। তখনই তান্না নড়ে ওঠে, অন্যপাশ ফিরে যায়। অধীর নিজের হুঁশে আসে। ও ভাবে এখন ও কি করতে যাচ্ছিল। ও কি ঘুমের মধ্যে তান্নার সুযোগ নেবে নাকি? ও কি কাপুরুষ নাকি? ওর ইচ্ছে করছিল তান্নাকে এক নজর দেখার জন্য, তাই তো ও চলে এসেছে তান্নাকে দেখতে। কিন্তু এখন ও কি করতে যাচ্ছিল এটা ভেবে ওর নিজের প্রতি রাগ হচ্ছে। ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে। রাগে কপালের রগ বের হয়ে যায় অধীরের। সারা শরীর কাঁপতে থাকে। তারপর নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে তান্নার গায়ে একটা চাদর জড়িয়ে দিয়ে ও চলে যায়। স্যার, আমরা জানতে পারছি আপনার বাবাকে রায়হান মেরেছে, কিন্তু আপনার বাবার লাশ খুঁজে পাইনি এখনো। আর আপনাদের ফ্যাক্টরিতে রায়হানের লোকেরাই আগুন লাগিয়ে দিয়েছিল। ফ্যাক্টরির সমস্ত মালামাল সব পুড়ে গিয়েছে। একটা লোক বলল, রায়ান রায়ান রায়ান, এই নাম আমি আর শুনতে পারছি না। কে এই রায়ানের বাচ্চা যে আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে? আমার বাবার সাথে ওর কি শত্রুতা ছিল? তাদের স্যার বলল, স্যার, রায়হান হলো মাফিয়াদের লিডার। সব বড় বড় মাফিয়াদের সাথে ওর চলাফেরা। ওরা সবাই ওর হাতের মুঠোয় থাকে। কিন্তু আজ পর্যন্ত কেউ রায়হানের চেহারা দেখেনি। ও সব সময় মুখে একটা মাস্ক পরে থাকে। আর কেউ যদি একবার ওর শত্রু হয়ে যায়, ওকে না মারা পর্যন্ত রায়হান শান্তি পায় না। আপনার বাবার রায়হানের সাথে কী শত্রুতা ছিল সেটা আমরা জানি না, কিন্তু কিছুদিন আগে আপনার বাবা একটা কোম্পানির সাথে 2 নাম্বারি করেছিল। শুনেছি ওই কোম্পানির সাথে নাকি আপনাদের পুরনো কিছু শত্রুতা ছিল। তারপর ওই কোম্পানির এমডি আপনার বাবাকে হুমকি দিয়েছিল ওনাকে দেখে নেবে। আপাতত আমরা শুধু এটাই জানতে পেরেছি। একটা লোক বলল। কোন কোম্পানির নাম কি কোম্পানির? তাদের স্যার বলল, মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানি। একটা লোক বলল, তাহলে তোরা যা আর ওই কোম্পানির এমডিকে ধরে নিয়ে আয়। তারপর দেখবো রায়ানের সাথে ওই কোম্পানির কোনো সম্পর্ক আছে কি না। যদি কোনো সম্পর্ক থাকে তাহলে অবশ্যই রায়ান আসবে ওকে বাঁচাতে। সেই সুযোগে আমি রায়ানের বাচ্চাকে মেরে ফেলবো। আমার সাথে পাঙ্গা নেওয়া না, এই রনি দেওয়ানের সাথে পাঙ্গা নেওয়া। ও এবার বুঝবে ও কার সাথে লাগতে এসেছে, কার বাবাকে ও মেরেছে। ওকে এর ফল ভোগ করতে হবে। তানা ক্লাসে বসে বসে ভাবছে কাল রাতের কথা। কাল রাতে ওর যখন ঘুম ভাঙে তখন ওর মনে হয়েছিল কেউ ওর রুমে এসেছিল, কিন্তু ও সারা রুম খুঁজে কাউকে পায়নি। ব্যালকনির দরজা খোলা থাকায় ওর একটু সন্দেহ হয়েছিল, কিন্তু পরে কাউকে না পেয়ে ভাবে ভুলে হয়তো দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়েছিল। তখন তাহমিনা আসে, এসে ব্যাগ রেখে তান্নার পিঠে চাপড় মেরে বলে, কি রে তানহা, কি ভাবছিস? তান্না ভাবনা থেকে বের হয়ে তাহমিনাকে বলে, কি ভাববো, কিছুই ভাবছি না। কিন্তু আমার তো মনে হচ্ছিল কিছু ভাবছিস। সত্যি করে বল তো, কি হয়েছে? কি ভাবছিলি তুই? আমার মনে হয় রাতে অধীর ভাইয়া আসছিল তোকে দেখতে। তুই কি যে বলিস না, উনি রাতে আমাকে কেন দেখতে আসবে? দেখতে হলে তো দিনে আসতে হবে। ওনার হয়তো তোকে রাতে দেখতে ইচ্ছে করছিল, তাই রাতে আসছিল। জানি না রে। আচ্ছা বাদ দে সব। তোর কি খবর? আবিদ ভাইয়াকে কি কিছু জানিয়েছিস? রিলেশন করবি নাকি করবি না ওনার সাথে? আমি কি করব? কিছুই বুঝতে পারছি না। তুই কি বলিস? ওনাকে কি হ্যাঁ বলে দিব? হ্যাঁ বলে দে। উনি তো ছেলে হিসেবে ভালোই, যেমন দেখতে হ্যান্ডসাম তেমন লেখাপড়ায়ও ভালো। আর সব থেকে বড় কথা হলো উনি আমার চাচাতো ভাই। আমি জানি উনি কেমন। তুই হ্যাঁ বলে দে ওনাকে। আচ্ছা ঠিক আছে, বাসায় যেয়ে বলে দিব।
আচ্ছা তানহা, তোর যে বিয়ে ঠিক হয়ে গেছে, তুই বিয়েতে রাজি হলি কি করে? তুই না বলেছিলি বিয়ে করবি না, তাহলে কি করে একদিনই রাজি হয়ে গেলি? তুই কি অধীর ভাইয়াকে আগে থেকেই পছন্দ করতি নাকি? তানহা লজ্জা পায় তাহমিনার কথা শুনে, আর লজ্জা লজ্জা ভাব নিয়ে নিজের দিকে তাকিয়ে তাহমিনাকে বলে, হুম, আমি অধীর ভাইকে আগে থেকে পছন্দ করতাম, কিন্তু কখনো ওনার সামনেই সেটা প্রকাশ করিনি বা ওনাকে বুঝতে দেইনি, কারণ ওনাকে আমি একটু ভয় পেতাম। বাব্বা, তলে তলে এত দূর! তাই তো বলি, যে মেয়ে বিয়ে করবে না বিয়ে করবে না বলে সারা দিন চিল্লাই, সে কিনা একদিনেই রাজি হয়ে গেল বিয়েতে। তানহা লজ্জায় এখনো লাল হয়ে আছে। তাহমিনা তানহার গাল টেনে বলে, ও রে আমার লজ্জাবতী রে, আর লজ্জা পেতে হবে না। করিম মির্জা অফিস থেকে ফিরছিলেন, তখনই কিছু লোক ওনার গাড়ি আটকায়। করিম মির্জার গাড়ি জানলা খুলে সামনে তাকিয়ে বলেন, এই কারা তোমার বাড়িতে হবে গাড়ির সামনে এসে দাঁড়ানো? কেন? গাড়ি সরাও। তখনই 5-6 জন লোক এসে ওনার গাড়িতে হকিস্টিক দিয়ে বাড়ি মেরে গাড়ির সামনের কাজ ভেঙে দেয়। তারপর গাড়ির জানালা ভেঙে দেয়। ভয় পেয়ে গাড়ির ড্রাইভার করিম মির্জাকে রেখে পালিয়ে যায়। ওই লোকগুলো করিম মির্জাকে টেনে গাড়ি থেকে বের করে টানতে টানতে ওদের সাথে নিয়ে যায়। করিম মির্জা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেন, কিন্তু লোকগুলো ওনাকে ছাড়ে না। স্প্রে মেরে ওনাকে অজ্ঞান করে ওদের সাথে নিয়ে যায়। মন্নাফ মির্জা ও আনোয়ারা বেগম অনেক টেনশন করছেন ওনার ছেলে করিম মির্জার জন্য। আজ অফিস থেকে ফিরতে এত লেট হচ্ছে কেন ওনাদের ছেলের? প্রতিদিন অফিস থেকে আরও 3 ঘন্টা আগে ফেরেন, কিন্তু আজ অফিস থেকে এখনও ফিরছেন না। তখন ড্রাইভার ওনাদের ফোন করে জানায় সব ঘটনা কি হয়েছে করিম মির্জার সাথে। এটা শুনে আনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন। ওনার ছেলের এখন কি অবস্থা, কি করছে ওনার ছেলে, বেঁচে আছে নাকি, এটা ভেবে তিনি আরও বেশি কান্নায় ভেঙে পড়েন। এতক্ষণে অরুণা মির্জা, মনোয়ার সিকদার, তান্না ওরা সবাই চলে এসেছে। অরুণা মির্জা এসে মায়ের মতো কান্নায় ভেঙে পড়েন ভাইয়ের জন্য। তান্নাও কান্না করে মামার জন্য। ওর মামা ওকে অনেক আদর করতেন, ওর বাবার মতো। মনোয়ার সিকদার ওনাদের কান্না করতে নিষেধ করেন। উনি করিম মির্জাকে খুঁজে বের করার চেষ্টা করছেন। সম্পূর্ণ পুলিশ ফোর্সকে জানিয়ে দেয় বিষয়টা। পুলিশরা বলেছে ওর দেখছে বিষয়টা। মন্নাফ মির্জা অধীরকে অনেক কল করেন, কিন্তু কলে অধীরকে পাচ্ছে না, ওর ফোন বন্ধ। ছেলেটা যে কোথায় আছে কে জানে। ওর বাবাকে এইদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ছেলে বাইরে বসে আছে। কি করিম মির্জাকে এনে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে টেপ লাগানো, চোখে কাপড় বাঁধা। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফেরে, কিন্তু উনি চোখে কিছু দেখতে পাচ্ছেন না, কথাও বলতে পারছে না। উনি বুঝতে পারছেন না এখন কোথায় আছেন। ভয়ে ওনার গলা শুকিয়ে আসে, কিন্তু কাউকে পানির কথাও বলতে পারছেন না। তখন উনি চেয়ারে নড়াচড়া করে চেয়ার সহ উড়ে যান। পাশে লোকগুলো বসে বসে জোয়া খেলছিল। তখন একটা লোক দেখে করিম মির্জা পড়ে গেছে, তাই অন্য একটা লোক বলে, এই যা তো শালাকে তুলে নিয়ে আই। এত নড়াচড়া করে কেন এই শালা? লোকটা করিম মির্জাকে গিয়ে সোজা করে বসিয়ে দেয়। করিম মির্জা অনেক চেষ্টা করেন লোকটাকে পানি খাওয়ানোর কথা বলার, কিন্তু পারেন না, তাই আবারও নড়াচড়া শুরু করেন। লোকটা করিম মির্জাকে বলে, এই শালা এত নাড়াচাড়া করছিস কেন? সুন্দর করে বসে থাক। আবার যদি পড়ে যাস না তাহলে কিন্তু আর তুলতে আসবো না, এভাবেই থাকবি। করিম মির্জা আবারও নড়াচড়া করে মুখ দিয়ে একটু শব্দ করেন। লোকটা বুঝতে পারে করিম মির্জা হয়তো কিছু বলতে চাইছেন, তাই লোকটা ওনার মুখের টেপ খুলে দেয়। করিম মির্জার সাথে সাথে বলে ওঠেন। আমি পানি খাবো। লোকটা বলে, ঠিক আছে, পানি এনে দিচ্ছি। পানি খেয়ে যদি আবার নড়াচড়া করিস তাহলে কিন্তু ফল ভালো হবে না। তারপর লোকটা পানি এনে করিম মির্জাকে খাইয়ে দিয়ে মুখে আবারও টেপটা লাগিয়ে দিয়ে চলে যায়। ঘুটঘুটে অন্ধকার রুম। রুমের মধ্যেখানে একটু আলোতে দেখা যাচ্ছে একটা লোক বসে আছে। তখনই রনি লোকটাকে বলল, এই কেরে তুই এখানে কেন বসে আছিস? আর বাকিরা সবাই কোথায়? লোকটা বলে। তুই যাকে খুঁজছিস আমি সেই। তখনই রুমটার লাইট জ্বলে উঠে যায়। দেখা যায় একটা লোক পায়ের ওপর পা তুলে চেয়ারের মাথাটা লাগিয়ে হেলান দিয়ে বসে হাতে ব্ল্যাক সানগ্লাস নিয়ে ঘোরাচ্ছে। লোকটা ব্ল্যাক ইন করা শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক ঘড়ি, গলায় একটা লকেট ঝোলানো, মুখে ব্ল্যাক মাস্ক, মাথা আর চোখের কিছু অংশ ক্যাপ দিয়ে ঘোরা। রনি বলে, স্বাগতম স্বাগতম মিস্টার রায়ান, আমার রাজ্যে আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত তাহলে আপনার দেখা মিলল। তা আমার বাবাকে কেন মেরেছেন যদি দয়া করে একটু বলতেন খুব উপকার হতো। লোকটা আগের মতোই হেলান দিয়ে বসে থেকে বলে,
আমাকে আনার জন্যই করিম মির্জাকে ধরে আনার কি দরকার ছিল বলুন তো মিস্টার রনি দেওয়ান? আমাকে একটা খবর দিলেই তো আমি চলে আসতাম। রনি বলে রাগে দাঁতে দাঁত চেপে বলে, ওই করিম মির্জা তো একটা গুটি ছিল মাত্র তোকে ধরে আনার। আমি দেখতে চেয়েছিলাম তুই কত বড় মাফিয়া যে আমার বাবাকে মেরে লাশটাও গুম করে দিলি। শালা তার বাচ্চা, আমার বাবাকে কেন মেরেছিস বল এবার। এবার রায়ান মুখ থেকে ক্যাপটা সরিয়ে সানগ্লাসটা রাখে আর শান্ত গলায় বলে, তোর বাবাকে তার পাপের শাস্তি দিয়েছি। রনি আরো রেগে গিয়ে বলে, বাচ্চা, তুই কে আমার বাবাকে শাস্তি দেওয়ার? আজ তোকে আমি এখানে জ্যান্ত কবর দিব বলে ওর লোকেদের ইশারা করে। রায়ান এবার রেগে যায় আর দাঁত কিরমির করতে করতে বলে, তোর পাপের গড়া পূর্ণ হয়ে গেছে, এবার তোরও উপরে যাওয়ার সময় হয়ে এসেছে। দেখছি তোর উপরে টিকিটটা এবার কনফার্ম করব। শালা লা বাচ্চা। রায়ান এক এক করে মারতে থেকে রনির লোকদের মেরে মেরে এক একটার হাত পা ভেঙে দেয়, কারো বা মাথা ফাটিয়ে দেয়। এভাবে সব লোককে মারতে মারতে আধমরা করে ফেলে। এবার রনি কিছুটা ভয় পেয়ে যায়। রায়ান এবার রনির দিকে এগিয়ে যায়। রনি ভয়ে চায় পালিয়ে যেতে। যখনই দৌড়ে রুম থেকে বেরোতে যাবে, রিক বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এতে রনি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সে রায়ানের দিকে ঘোরে। রায়ান এগিয়ে আসে রনির কাছে, এসে রনিকে ঘুষি মারে। রনিও পাল্টা ঘুষি মারতে যায়, তার আগেই রায়ান রনির হাত ভেঙে দেয়। ব্যথায় রনি চিৎকার করে ওঠে, কিন্তু ও চিৎকার বাইরে পৌঁছায় না। রায়ান রনির অন্য হাতটাও ভেঙে দেয় আর বলতে থাকে, আমাকে জ্যান্ত কবর দিবি তাই না? আমাকে জ্যান্ত কবর দিবি? দেখ আজ তোকে আমি এখানে কবর দিয়ে যাব, শালা মা বাচ্চা। এভাবে রায়ান একের পর এক ঘুষি মারতে থাকে রনির পেটে। এক পর্যায়ে রায়ান একটা ছুরি বের করে রনির পায়ে বসিয়ে দেয়। ব্যথায় রনি আর্তনাদ করে ওঠে। তারপর রায়ান রনির পেটের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে। রনির রক্তে সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে যায়। এতে যেন রায়ান অনেক আনন্দ পাচ্ছে। এক পর্যায়ে রনির এক একটা করে হাতের আঙুল কাটতে থাকে। যতই রক্ত বেরোচ্ছে রায়ান যেন ততই উপভোগ করছে। এসব করতে করতে রায়ান যখন ক্লান্ত হয়ে যায়, তখন ওর অ্যাসিস্ট্যান্ট রিককে বলে, লাশটা গুম করে ফেল, আমি চলে যাচ্ছি। বলে গাড়ি করে রায়ান চলে যায় ওর গোপন আস্তানায়। সেখানে এসে গোসল করে ফ্রেশ হয়। করিম মির্জাকে কিছুক্ষণ আগে পুলিশ খুঁজে পেয়েছে রাস্তার একটা পাশে। তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপর পুলিশ ওনার বাড়ির লোককে জানায়। করিম মির্জাকে খুঁজে পাওয়া গেছে, ওনাকে নিয়ে আমরা সিটি হাসপাতালে যাচ্ছি, আপনারা ওখানে চলে আসেন। ওনার বাড়ির লোকেরাও কিছুক্ষণ পর হাসপাতালে চলে আসেন। করিম মির্জার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ হলো। ডাক্তার বলেছে ওনাকে কিছুদিন বাসায় রেস্ট নিতে। উনি ট্রমার মধ্যে আছেন। ভয়ঙ্কর কিছু উনি চোখের সামনে দেখেছেন সেজন্য। আর ওনার বয়সও হচ্ছে, বেশি স্ট্রেস নেওয়া যাবে না এখন ওনার। তারপর ডাক্তার চলে যান। পুলিশরা ওনাকে জিজ্ঞেস করেছে উনি কোথায় ছিলেন, কারা ওনাকে কিডন্যাপ করেছিল। কিন্তু করিম মির্জা পুলিশের কোনো প্রশ্নের অ্যান্সার দেননি। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকেন। তাই পুলিশেরাও আর কিছু জিজ্ঞেস করেনি। উনি যখন সজ্ঞানে আসবেন তখন জিজ্ঞেস করবেন বলে চলে যায়। রাতে করিম মির্জাকে বাসায় নিয়ে আসে সবাই। বাসায় এসে আনোয়ারা বেগম দেখেন অধীর নিশ্চিন্তে বসে গেমস খেলছে ল্যাপটপে। উনি অধীরকে জিজ্ঞেস করেন, রাত থেকে তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই কোথায় ছিলি সারা রাত? রাত থেকে তোর কোনো খবর নেই, সকালেও বাড়িতে আসলি না। তোর বাবাকে পাওয়া গেলে তুই হসপিটালে ও দেখতেও গেলি না তোর বাবাকে। অধীর গেম পজ করে বলে, ওনাকে পাওয়া যাচ্ছিল না তো আমি কি করব? আমি কি ওনার খবর নিয়ে বসে থাকি নাকি? আর ওনার কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় না। সো ওনাকে নিয়ে আমি আর কোনো কিছু শুনতে চাই না। অন্য কিছু থাকলে বলতে পারো, না হলে এখান থেকে যেতে পারো। কথাটা বলে অধীর আবারও গেম খেলায় মনোযোগ দেয়। আনোয়ারা বেগম বলেন, তোকে শুধু শুধু বলতে এসেছি, তোকে তো কোনো কিছু তো বলা যায় না, তুই সেটা কোনো কানেই নিস না। আর শোন, করিম কিন্তু তোর বাবা হয়, সেটা তো ভুলে যাস না। ওর রুমে যে ওকে দেখে আসিস। আমার ছেলেটা কেমন যেন হয়ে গিয়েছে, তোর তো চিন্তা হয় না ছেলে হয়ে হিসাবে এইসব বাবার পাশে থাকার? কথাগুলো শেষ করে আনোয়ারা বেগম অধীরের রুম থেকে চলে আসে। আনোয়ারা বেগম চলে যাওয়ার কিছুক্ষণ পর তান্হা আসে অধীরের রুমে।
অধীর তান্নাকে দেখেও না দেখার ভান করে গেমস খেলতে থাকে। তান্না অধীরের দিকে তাকিয়ে বলে, মামা কিন্তু আপনার বাবা হয়, আপনার উচিত একবার হলেও মামাকে দেখে আসা। অধীর তান্নার কথায় কোনো রিয়াক্ট করে না। তান্না আবার বলে, কি হলো, শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? আপনি আমার কথার কোনো আনসার দিচ্ছেন না কেন? আপনি একবারে যে মামাকে দেখে আসুন না। এবার অধীর গেমস পজ করে তান্নার দিকে তাকায়। তান্না কিছুটা ভয় পায়, কিন্তু সেটা প্রকাশ করে না। অধীর তান্নাকে বলে, এখন আমাকে তোর কথাও শুনতে হবে নাকি আমি কি করব না করব সেটা আমার বিষয়। তুই বেশি পাকনামো না করে বিদায় হ এখান থেকে। তান্নাও এবার চোখ গরম করে বলে, আমি এখান থেকে যাব না যতক্ষণ না আপনি মামাকে দেখতে যাচ্ছেন। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। অধীর বলে। ঠিক আছে, তুই দাঁড়িয়ে থাক, পা ব্যথা হলে এমনিতেই চলে যাবি। তান্না এবার করুণ মুখ করে বলে, আচ্ছা আপনি এমন কেন? কেন মামাকে আপনি সহ্য করতে পারেন না বলুন তো? মানলাম মামা আগে ভুল করেছিল, কিন্তু এর জন্য তো উনি আপনার কাছে অনেকবার ক্ষমা চেয়েছেন। তারপরেও কেন আপনি ওনাকে ক্ষমা করতে পারছেন না? আগের সব কিছু ভুলে ওনাকে ক্ষমা করে দেন না। মামা নিজেকে অনেক একা মনে করেন, সব কিছু থেকেও যেন ওনার কিচ্ছু নেই। আপনার তো বাবার ভালোবাসার দরকার, আর ওনারও তো ওনার ছেলেকে দরকার। চলুন না, মামাকে একবার দেখে আসবেন। মানুষটার কি অবস্থা হয়েছে, একদিনে কেমন যেন হয়ে গেছেন উনি। অধীর কিছু একটা ভাবে আর তান্নাকে বলে, ঠিক আছে, তুই যা এখন। তান্না বলে, আমি তো যাবই, আপনিও মামাকে একবার দেখে আসেন প্লিজ। কথাটা শেষ করে তান্না চলে যায়। কিছুক্ষণ পর তান্নারা ওদের বাড়িতে চলে আসে। কাল আবার আসবে ওরা করিম মির্জাকে দেখতে। অধীর ওর বাবার রুমে আসে, এসে দেখে ওর বাবা কেমন যেন হয়ে গেছেন। একদিকে তাকিয়ে কি যেন ভাবছেন, মনে হচ্ছে উনি কোনো ঘোরের মধ্যে আছেন। অধীর ওর বাবার কাছে গিয়ে বসে, তারপর বাবার হাতে হাত রাখে আর বলে, বাবা, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি তোমার সাথে, তোমার ছেলে। প্লিজ বাবা, ভয় পেও না। দেখো এখানে কেউ নেই তো, শুধু আমি আছি বাবা, তোমার ছেলে অধীর। ওর বাবা ওর দিকে তাকায় আর ওর হাত শক্ত করে ধরে কেঁদে দেন। তারপর ছেলেকে উনি জড়িয়ে ধরেন আর বলেন, তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম রে বাবা। ওই ছেলেটা আমার সামনে যেভাবে মানুষকে মারছিল, আমি চোখের সামনে এগুলো দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম। অধীর ওর বাবাকে জড়িয়ে ধরে বাবার পিঠে ওর হাত ঘষতে ঘষতে বলে, এখন আর তোমার কোনো ভয় নেই বাবা, আমি তো আছি তোমার সাথে। কিছুক্ষণ পর ও ওর বাবার কান্না মুছে দিয়ে বলে, বাবা, এখন তুমি শুয়ে পড়ো, আমি তোমার পাশেই আজ ঘুমাবো। তারপর অধীর ওর বাবাকে শুইয়ে দিয়ে ও নিজেও ওর বাবার পাশে শুয়ে পড়ে। সকালে তান্না আর ওর আম্মু আসেন করিম মির্জাকে দেখতে। করিম মির্জা এখন অনেকটাই সুস্থ আগের থেকে। এটা দেখে অরুণা মির্জা আর তান্না অনেক খুশি হয়। আনোয়ারা বেগম এসে অরুণা মির্জার পাশে বসেন আর বলেন, রাতে অধীর ওর বাবার পাশে ঘুমিয়েছিল, ওর বাবাকে সাহস জুগিয়েছে, তাই তো করিম তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে সব ভুলে গিয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে। আর জানিস অধীর আজকে অফিস গিয়েছে। কি বলো মা, এটা কি সত্যি অধীর অফিসে গিয়েছে? হ্যাঁ রে, আমি অধীরটা যেন আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে রে, সেটা শুধু তানহার জন্য। কাল তানহা অধীরকে বলেছে ওর বাবাকে দেখে যেতে, তাই সে অধীর ওর বাবাকে এসে দেখে গিয়েছে। তান্না ওর নানুর কথা শুনে মনে মনে অনেক খুশি হয় আর বলতে থাকে, আপনি আমার কথা রেখেছেন মিস্টার, আপনাকে অনেকগুলো ধন্যবাদ। যাক বাবা, তানহার কথাটা যখন শুনেছে এটাই অনেক। তারপর অরুণা মির্জা ওনার ভাইকে জিজ্ঞেস করেন, এখন কেন লাগছে ভাইয়া? আর ভয় পাচ্ছ না তো? করিম মির্জা বলেন, আমার ছেলে আমার সব ভয় দূর করে দিয়েছে অরুণা। এখন আর আমার ভয় করছে না। আমার ছেলেটা যে আমাকে ক্ষমা করে দিয়েছে, আমার কাছে এসেছে, এটাই অনেক আমার জন্য। আমার ছেলেকে কাছে পেয়ে আমি ভয়কে জয় করে ফেলছি। আচ্ছা ভাইয়া, কাল তোমাকে কারা কিডন্যাপ করেছিল আর তুমি এত ভয় কেন পেয়েছিলে? কি হয়েছিল ওখানে? করিম মির্জা তখন বলতে শুরু করেন কালকের ঘটনা। কাল আমার গাড়িতে আটকে কিছু লোক আমার চোখ মুখ পেতে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর আমাকে আটকে রাখে। আমাকে আটকে রাখার 2 ঘন্টা পর একটা ছেলে আসে, যেখানে ছেলেটার মুখ মাস্ক ছিল, চোখে ব্ল্যাঙ্ক সানগ্লাস ছিল। ছেলেটা এসে আমার চোখ মুখ বাঁধন খুলে দেয়, আর ওই লোকগুলো এলোপাতাড়ি মারতে থাকে। তারপর ছুরি দিয়ে এক এক করে সব লোককে আঘাত করে। তারপর যেভাবে
ইচ্ছে সেভাবে ছুরি ঢুকিয়ে দেয় কারো পেটে, কারো চোখে, কারো গলা দিয়ে। একজন তো জিহ্বাও কেটে গেছিল, আর একজনের হাতে অন্যজনের পা কেটে দিয়েছিল। এই সময় চোখের সামনে দেখে ভয় জ্ঞান হারাই, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন থেকে আমি হাসপাতালে। ভাইয়া, তোমার কথা শুনে তো ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আর তুমি তো সেগুলো সামনে থেকে দেখেছো, এই জন্যই অনেক ভয় পেয়েছিলে। এখন বুঝেছি। কিন্তু এই ছেলেটা কে যে তোমাকে বাঁচাতে আসলো? সেটা আমি নিজেও বুঝতে পারছি না অরুণা। ছেলেটা আসলে কে ছিল, কে হতে পারে? তুমি এত চিন্তা করো না ভাইয়া। কে ছিল ওই ছেলে আর ওই লোকগুলোই বা কারা ছিল সেটা পুলিশ খুঁজে বের করে নিবে। তুমি পুলিশ আসলেই সবটা বলে দিও। তখন রুমে আসেন মনোয়ার শিকদার। তিনি এসে সবাইকে বলেন চলে যেতে। এসিপি সিহাব রহমান জিজ্ঞাসাবাদ করবেন এখন করিম মির্জাকে। তাই সবাই চলে যায় রুম থেকে। সিহাব রহমান জিজ্ঞেস করেন করিম মির্জাকে কালকে কি হয়েছিল ওনার সাথে। করিম মির্জা সব ঘটনা খুলে বলেন সিহাব রহমানকে। সবকিছু শুনে সিহাব রহমান বলেন, আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব সবাইকে, আপনি কোনো চিন্তা করবেন না। জিজ্ঞাসাবাদ শেষে মনোয়ার শিকদার এবং সিহাব রহমান চলে যায়। অধীর অফিসে বসে সব ফাইল চেক করছে আর কারো ছোট থেকে ছোট ভুল দেখলে শাস্তি দিচ্ছে সবাইকে। সকাল থেকে কাজ করতে করতে অধীরের আর ভালো লাগছে না, তাই অধীর তান্নাকে কল করে। তান্না অধীরের কল থেকে সাথে সাথে কল রিসিভ করে বলতে থাকে, আপনাকে অনেকগুলো ধন্যবাদ মিস্টার। অধীর অবাক হয়ে বলে, কেন ধন্যবাদ? তান্না বলে, আমার কথা রাখার জন্য। অধীর ঠোঁট কামড়ে হেসে বলে, কোন কথা রাখার জন্য? তান্না বলে, এই যে আপনি মামার কাছে গিয়েছিলেন, সারা রাত মামার কাছে ছিলেন, সেজন্য। অধীর ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলে, আমি যেহেতু তোর কথা রেখেছি, এখন আমার একটা চুমু চাই। অধীরের কথা শুনে তান্না অবাক হয়, আবার লজ্জাও পায়। তান্না মুচকি আসে আর লজ্জা মিশ্রিত কণ্ঠে অধীরকে বলে, এখন চুমু কেন? আগে বিয়ে হোক তারপর দিব। অধীর ঠোঁট কামড়ে বলে, আমার এখনই চুমু চাই, এখনই চুমু দে। তান্না লজ্জায় যেন মিয়ে যাচ্ছে অধীরের কথা শুনে। তারপর লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, এখন কোনো চুমু টুমু নাই। আপনি কিন্তু এখন আমার স্বামী হন নাই। ভাইয়া আছেন, ভাইয়ার মতোই থাকেন। যখন ভাইয়া থেকে ছাইয়া হবেন তখন চুমু দিব। বলে কলটা কেটে দেয়। অধীরের রাগ উঠে যায় তান্না কল কেটে দিয়েছে দেখে। রাগে মোবাইল ছুঁড়ে মারে দেওয়ালে। কিছুক্ষণ পর ঠোঁট কামড়ে বলতে থাকে, আমার চুমু আমি ঠিকই আদায় করে নেব সুইটার, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলেই দুষ্টু হাসে। বস, রনি ভাইকে রায়হান নামের একটা মাফিয়া খুন করে ফেলেছে। ও আপনার বাবারও খুনি। আমাদের সব লোককে মেরে ফেলেছে ও। আপনারা তাড়াতাড়ি দেশে আসুন বস। রনি ভাই আর জমশেদ চাচার হত্যার প্রতিশোধ নিন প্লিজ। বলে কলটা কেটে দেয় শুভ। এতক্ষণ ও কথা বলছিল রনির ভাই জনির সাথে, যে দেশের বাইরে থাকে। অনেক বছর আগে দেশে ছেড়ে পালিয়ে গিয়েছিল এই জনি এবং তার ভাই জিসান। আর দেশে ছিল শুধু ওদের বাবা আর ছোট ভাই রনি। রায়ান শুভকে দিয়ে কল করিয়েছিল জনি এবং জিসানকে, যেন ওদের দেশে আসতে পারে। তান্না রুমে শুয়ে শুয়ে ভাবছে অধীরের কথা। সকালে অধীর ওকে চুমু দিতে বলেছিল। ইস, ওনার কি একটু লজ্জা নাই নাকি? কেমন করে বলে দিলেন চুমু দেওয়ার কথা। এসব ভাবতে ভাবতে তান্না ঘুমিয়ে পড়ে। অধীর এতক্ষণ অপেক্ষা করছিল কখন তান্না ঘুমাবে আর ও একটু দেখতে পারবে তান্নাকে। সারাদিন দেখেনি তান্নাকে। মনের মধ্যে কেমন অস্থির লাগছিল অধীরের। তাই তো অফিস শেষ করে সোজা তান্নাদের বাড়িতে চলে আসে। আর এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল তান্নাকে। অধীর তান্নার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে, মন ভরে তান্নাকে দেখতে থাকে। অধীরের সামনে আসলে তো তান্না বেশিক্ষণ দাঁড়াতেই চায় না। ওর সামনে তান্না অনেক ভয় পায় অধীরকে, সেজন্য হয়তো। কিন্তু এখন ঘুমিয়ে আছে, কোনো নড়াচড়া করবে না তান্না, তাই এভাবে দেখতে আসে তান্নাকে, যেটা মন ভরে দেখতে পারে। এভাবে আরও কিছুক্ষণ তান্নাকে দেখে আর বলতে থাকে, তোকে যে আমি পাগলের মতো ভালোবাসি সুইটার, তোকে না দেখলে আমার সময় কাটে না, একদিন না দেখলে ভালো লাগে না। তারপর ওর কপালে একটা চুমু দিয়ে বলে, বলেছিলাম না সুইটার, আমি আমার চুমু আদায় করে নেব, দেখলে তো কেমন আদায় করে নিলাম। তারপর মুচকি আসে অধীর। কিছুক্ষণ পর চলে যায়। আনোয়ারা বেগম মন্নাফ মির্জাকে বলেন, তানহা আর অধীরের বিয়ের দিন তো চলে এসেছে। আমি ভাবলাম কাল তানহা আর আরুকে নিয়ে বিয়ের শপিংটা করে আসবো, কি বলো তুমি? ঠিক আছে, কাল শপিং করে এসো তোমরা। অধীরকে সাথে নিয়ে যেও। কিন্তু অধীর তো অফিসে আছে। অফিস কাল ঈশান সামলে নেবে। অধীরকে তোমার সাথে নিয়ে যেও, ওর তো শপিং করতে হবে। ঠিক আছে,
আচ্ছা এখন ঘুমাও, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সকালে আনোয়ারা বেগম ফোন করে অরুণা মির্জা আর তানাকে আসতে বলেন ওদের বাসায়।